রাস্তায় কোনো পাগলা কুকুর থাকলে প্রতিষেধক নিয়ে রাখাটা তো উচিত। আমি জানতাম সে এই ধরনের কথাবার্তা বলতে পারে, ডিস্টার্ব করতে পারে, এই জন্য অমোঘ অস্ত্রটা সাথেই রাখলাম এবং দেখেন তা কাজেও লেগেই গেল। ধরেন আপনি বসে আছেন, আমি কোনো একটা জিনিস প্রদর্শন করলাম, আপনি যখন চিল্লাপাল্লা করলেন এর মানে কি? আপনি নাই করতে পারতেন, আপনার সাথে ওইটা সংস্পর্শ ছিল না, কিন্তু আপনি চিল্লাপাল্লা করে তো বুঝিয়ে দিলেন যে আসলেই তার সাথেই সম্পর্কিত এবং সেই ঘটনাও কি সেটাও এখন সবাই জানে। আচ্ছা, যে কোনো কাজ করার আগেই তো একটা হোমওয়ার্ক করে রাখতে হয়, রাইট? আপনি যদি জানেন যে আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তায় একটা পাগলা কুকুর আছে, তার বিচার বুদ্ধি বোধ নাই, গেলেই আপনাকে কামড়ে ধরাটাই তার স্বভাব, আপনি তো নিশ্চয়ই প্রিকশন নিয়ে যাবেন, রাইট? আপনি তো আর এমনভাবে যাবেন না যে কুকুর এসে কামড়াবে সেই সুযোগটা আপনি দিবেন। সো প্রিকশনারি মেজার তো রাখাটা উচিত। আমি জানতাম যে সে এই ধরনের কাজ করে। আপনাকে আমি অসংখ্য এই ধরনের ক্লিপ দেখাতে পারবো যে জায়গায় তার পাশে যে আছে তাকে নিঝুম মজুমদার সরাসরি গালাগালি করছে। আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। গণ অধিকার পরিষদের রাশেদ খান আছে, রাশেদ খানকে কি অকথ্য ভাষা একবার গালাগালি করেছিল সেটা নিশ্চয়ই জানেন। এবং একই সাথে সে প্রত্যেকটা জায়গায়, ৭১ টিভিতেও যখন আগে বসতো বিভিন্ন জায়গায়, সে কিন্তু এই কাজটাই করতো। এটা আপনারা জানেন না? তো সে যে এই ধরনের কাজ করে অভ্যস্ত এবং এইভাবে চিল্লাপাল্লা করে এই অন্যকে ডমিনেট করার পদক্ষেপটা দেখানোর চেষ্টা করে, সে শুধু এই কাজটাই না, বিগত দিনগুলোতে বহু মানুষকে নাজেহাল করার চেষ্টা করেছে না? বহু নিরীহ ধার্মিক মানুষকে নিয়ে সে যে ধরনের কটাক্ষ করে কথা বলেছে, তাদেরকে হেনস্থা করেছে, এটা তো যে কোনো বিবেকবান মানুষেরই লাগা উচিত না? অনেক নিরীহ ধার্মিক মানুষকে নিয়ে সে কী ধরনের কটাক্ষ করে এটা কি দেখেন নাই কখনো? সে তো এই জাতীয় কাজ করেই অভ্যস্ত। সে কি মনে করে যে সে একাই এক জায়গায় সব কিছু ডমিনেট করবে, অন্য কেউ নাই? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথায় রাখা উচিত বাপের ওপরেও বাপ থাকে এবং রাস্তায় কোনো পাগলা কুকুর থাকলে প্রতিষেধক নিয়ে রাখাটা তো উচিত। আমি জানতাম সে এই ধরনের কথাবার্তা বলতে পারে, ডিস্টার্ব করতে পারে, এই জন্য অমোঘ অস্ত্রটা সাথেই রাখলাম এবং দেখেন তা কাজেও লেগেই গেল। কারণ সে তো চিল্লাপাল্লা করছিল, এমনকি তার পরবর্তীতেও সে কী নিকৃষ্ট ভাষায় গালাগালি করছিল সেটা দেখেননি? আমি গালাগালি করেছি, মুখ দিয়ে আমি একটা কথাও বলেছি? তো আপনি বারবার করে আক্রমণ করার সুযোগ দিবেন, আপনি কিছুই বলবেন না এবং চিরকালই তারা এই ধরনের কাজ করবে, এটা কি হওয়া উচিত? ধৈর্যের একটা সীমা আছে না? সো এই জন্য আমি প্রিকশনারি মেজার নিয়েই রেখেছিলাম, কারণ আমি জানি যেমন কুকুর তেমন মুগুরটাও দরকার হয় না। আমার মনে হয় যে যে কাজটা হওয়ার হয়ে গেছে, বার্তা যেটা দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে এবং সে তো কোনো নরমসই জানে না, সে ওইভাবে লও জানে না এবং তার ভেতরে কোনো যুক্তিও নাই। কাজে বারবার করে একজন এই ধরনের মানুষের সাথে তো বসার কোনো মানে নাই। ইনফ্যাক্ট আমি তো তার অনুরোধে তো বসিনি, ওই টিভির যে হোস্ট ছিলেন তাদের রিকোয়েস্টে আমি ওই টক শোতে জয়েন করেছি। ওই জায়গায় কে থাকলো XYZ, দ্যাট ইজ নট অফ মাই কনসার্ন। যিনি হোস্ট ছিলেন তিনি বারবার করে বলে দিয়েছেন এবং তিনি যখন আমাকে বলেছেন যে প্লিজ আসেন, আমি প্রথমেই বলেছি যে ইনার মতো একজন অযৌক্তিক ব্যক্তি এবং উন্মাদের মতো ব্যক্তির সাথে আমি বসতে রাজি না। তারপর আমাকে বলছে না, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আমরা লিগ্যাল পয়েন্টে থাকবো, আপনি আপনার লিগ্যাল পয়েন্ট বলবেন, সেও কথা বলবে এবং পুরো শর্ত দেয়া ছিল যে কেউ কারো কথা বলার টাইমে কোনো ইন্টারফেয়ার করা যাবে না। আপনি খেয়াল করে দেখেন সে যখন কথা বললো কেমন অ্যাবসার্ড কথাবার্তা বলছে সিলেটের মেয়র, এখনও সে মেয়র, শেখ হাসিনাকে নাকি জঙ্গি কায়দায় উৎখাত করা হয়েছে ষড়যন্ত্র করে, এত এত লাশের বিনিময়ে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম, সেই জায়গায় যখন এই ধরনের কথা শুনবেন আপনার তো নর্মালি রক্ত গরম হয়ে যাওয়ার কথা। স্টিল আমি খুবই ঠান্ডা ছিলাম, কারণ আমি জানি তারা এই ধরনের কথা বলবেই এবং সে যে 5 মিনিটের ওপরে কথা বলেছে সেই ভিডিও ক্লিপ তো আছে, দেখেন তো আমি একটা টু শব্দ করিনি, আমি কিন্তু রেসপেক্ট রেখে দিয়েছি। তারপর যখন হোস্ট আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো আমি উত্তর দেওয়া শুরু করেছি, সে দেখবেন বারবার করে ইন্টারফেয়ার করছে, ডিস্টার্ব করছে, চিল্লানো শুরু করছে। ওই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি তারপর হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, হোস্ট আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ওইটা মনে করিয়ে দেওয়ার জন্য যে এই শর্ত তো ছিল এবং আপনিও অ্যাগ্রি করেছেন যে কেউ কারো কথা বলার ভেতরে ইন্টারফেয়ার করবে না। সে যখন বারবার করে ডিস্টার্ব করছে তখনই দেখলাম যেমন কুকুর তেমন মুগুর রাখাটা অবশ্যই যুক্তিসঙ্গত। তাহলে তো তাকে স্পেসটা দেওয়া হচ্ছে, সে শর্তের ভায়োলেটটা আগে করেনি, করেছে তো। আপনি যে ভিডিওটা দেখেন, দেখার পর আপনি যে প্রশ্ন করলেন, ভিডিওটা করার পরে আমার কথার সাথে মেলান, দেখেন আমি সত্য বলছি নাকি কে সত্য বলছে। আমি তো আপনাকে বলছি না যে আমার কথাই বিশ্বাস করেন, যান ভিডিও দেখেন, যাচাই করেন, সাংবাদিক মানুষ এটা পারবেন। বাংলাদেশের রাজনীতি সচেতন যে কোনো মানুষেরই আসলে নিঝুম মজুমদারকে না চেনার কথা না, কারণ তার মতো একটা প্রোপাগান্ডাবাজ
এবং পতিত স্বৈরাচারের এই জাতীয় নগ্নভাবে সমর্থন করা ব্যক্তি তাকে আসলে অনলাইন দুনিয়ায় সমালোচনার ভেতরেই তো থাকেন, সো তাকে চেনাটা অসম্ভব কোনো কিছু না। বছর দুয়েক আগেও একটা টক শোতে এসে আমার সাথে বসেছিল, বছর দুয়েক আগেও, এবং তারই ধারাবাহিকতায় এবং বিগত আন্দোলনের টাইমে ওই আন্দোলন এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগ যখন ভোট চুরি করেছে, মানুষের পর যখন নিপীড়ন চালিয়েছে, গুম খুন চালিয়েছে, তখনও দেখবেন সে সেটাকে সমর্থন দিত। মনে করে দেখেন বাংলাদেশ আর্মির কুলাঙ্গার একজন চিফ ছিলেন ওই জেনারেল আজিজ, তার নামে তো কত অভিযোগ আপনারা জানেন, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তো নিশ্চয়ই দেখেছেন আল জাজিরার, তখনও তাকে নগ্নভাবে সমর্থন দিয়েছে। অর্থাৎ নিজুম ছিল লিটমাস টেস্ট, যে দুনিয়ার যত অপকর্ম সেই জায়গাতে দেখা যেত সে সাপোর্ট দিত। মানে আমরা চিন্তা করতাম যে কোনো কিছু ঠিক না কি ভুল, এইটা বোঝার দুইটা মেকানিজম ছিল। এক নাম্বার, জাফর ইকবাল যেটা সমর্থন দিচ্ছে বোঝা যেত তার বিপরীতটা সঠিক, আর নিজুম মজুমদার যেটা সাপোর্ট দিচ্ছে বোঝা যেত তার বিপরীতটাই সঠিক জিনিস। সো তাকে না চেনার টেকনিক্যালি কোনো কারণ নাই। ইনফ্যাক্ট বিগত দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যারা স্বৈরাচারের পারপাস সার্ভ করতো তারাও কিন্তু বিভিন্ন টক শোতে তাকে আমন্ত্রণ জানাতো। কোন মিডিয়াগুলো আশা করি আর দুই নাম্বার বলার কোনো কারণ হবে না। আপনি যদি পুরো টক শোটা মনোযোগ দিয়ে দেখেন, টক শোর যেটা টপিক ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা আইসিসি বলে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত, সেই জায়গাতে কি অন্তর্বর্তীকালীন সরকারের সবাই সহ 61 জনের নামে মামলা হয়েছে কিনা এবং সামগ্রিক আরও সব কিছু মিলে। আপনি তো জার্নালিস্ট মানুষ, আপনার ভালো জানবার কথা, এইভাবে কি মামলা হয়? আমরা যারা লয়ের মানুষ আছে তারা জানি এইভাবে মামলা হয় না। কিন্তু আমি আপনাকে কয়েকটা বাংলাদেশের পার্টিকুলার মিডিয়া একদম ধরে ধরে দেখিয়ে দিতে পারবো, তারা এই প্রোপাগান্ডাকে বিশ্বাস করে মূলধারা নিউজ মিডিয়া তারা নিউজ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই এবং আরও অন্যদের মিলে মোট 61 জনের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলছি, আমি যেহেতু লয়ের মানুষ একদম জেনেই বলছি, এইভাবে কোনো মামলা হয় না। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো মামলাই করা যায় না। এবং তারা যেসব গ্রাউন্ড ড্র করেছে, আপনাকে একটা ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা হলো তারা কি বলছে, 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে নাকি গণহত্যা চলেছে। গণহত্যা চলার জন্য সুস্পষ্ট কিছু কারণ দরকার হয়, কিছু ক্রাইটেরিয়া আছে, ইন্টারন্যাশনাল জেনোসাইড কনভেনশন আছে। সো সে তো আসলে লয়ের পুরো ব্যারিস্টারও না, দেখবেন সে শুধু ব্যারিস্টারও কিন্তু লিখতে পারে না, তারও রেস্ট্রিকশন আছে। সে দেখবেন ক্যাঙ্গারু ব্যারিস্টার টাইপ একজন মানুষ, এবং সেই শর্টকামিংসটাও তো সে অনেক ক্ষেত্রে প্রতারণা করে, তার বইয়ের ক্ষেত্রে লিখে রাখে যে একজন ব্যারিস্টার, আসলে সে ওই অর্থে ব্যারিস্টার না। তো এই মানুষটা যখন বিভিন্ন জায়গায়, তারাও দু একটা ভিডিও আপনি দেখতে পারেন, তারাও বলছে আমরা মামলা করেছি। পলাতক যে সিলেটের মেয়র ছিলেন তিনিও বলছেন আমরা মামলা করেছি। আসলে তো মামলাই হয় নাই, জাস্ট একটা কমিউনিকেশন করেছে। আপনি যদি আমাকে একটা চিঠি দেন, এইটাকে আমার নামে মামলা করা হয়? আইসিসির প্রসিকিউটরের কাছে এই ধরনের চিঠি প্রতিদিন হাজার হাজার যায়, সব কি মামলা হয়? প্রত্যেকজন আওয়ামী লীগার যারা আছেন, যারা কোনো অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের আমি বিচার দেখতে চাই। সেই বিচারটা কি হয়েছে? হয় নাই। আমি তো আসলে অনেক বছর যাবতীয় ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি বিভিন্ন ইস্যুতে। ইলেকশনগুলোর আগে যখন মানুষের পর দমন পীড়ন চালাতো, ক্র্যাকডাউন চালাতো, তখনও যেমন কথা বলেছি। বিভিন্ন মানবাধিকার ইস্যু যখন তৈরি করতো তখনও কিন্তু আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনও করেছি, নিরাপদ সড়ক আন্দোলনও করেছি, এবারও তো একদম সামনে থেকেই করার চেষ্টা করেছি।